Hey guys, this is Martina and welcome to our channel Air in Tutorial. I know that it's been so long since I uploaded my last video. It's really so long and I'm really sorry for that. But there were things happening, so I just couldn't help but took a short break from YouTube. And finally, it's my session break now and I'm back. তো আগে যে লাস্ট ভিডিওটা আমি আপলোড করেছিলাম দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য টপিক চোখ ফ্রম ইয়োর ফার্স্ট চ্যাপ্টার জীবজগৎ নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তো আজকেও আমি তোমাদের যেই টপিকটা পড়াবো সেটা তোমাদের লাস্ট টপিক অফ দিস ফার্স্ট চ্যাপ্টার জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্যাট ইজ গমন। ওকে, সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ ভিডিও। সি, তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। আমরা এতদিন ধরে এই চ্যাপ্টারে যত কিছু পড়ে এসলাম তার মধ্যে আমরা পড়েছি যে কিভাবে প্রাণীরা কিভাবে বিভিন্ন ধরনের উদ্দীপনাকে সাড়া প্রদান দেয়। ঠিক সেরকমই প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে আমরা গমনকে আজকে পড়ব। লোকোমোশন অ্যাজ এ টাইপ অফ রেসপন্স ইন অ্যানিমালস। কি লেখা আছে দেখি। প্রথমে বলা হচ্ছে সাধারণত কোনো প্রাণীর সংবেদনশীলতা অনুভূতি হয় যখন নিম্নলিখিত ঘটনাগুলি ঘটতে দেখা যায়। প্রাণী খাদ্যের জন্য শিকার করে, শিকার নিজের আত্মরক্ষার জন্য স্থান ত্যাগ করে বা পলায়ন করে, প্রাণীরা বংশ বিস্তারের উদ্দেশ্যে পরস্পরের কাছে আসে। মেরুদণ্ডী প্রাণীদের সাড়া প্রদান বলতে বোঝায় পেশি, অস্থি এবং অস্থিসন্ধির মধ্যে সমন্বয় ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এই এক স্থান থেকে অন্য স্থানে কোনো জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হলো জীবের গমন। এই লাইনটা আন্ডারলাইন করে না। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের এই টপিকটা থেকে আমার সেরকমভাবে বোঝানোর কিছু নেই, তো সেই জন্য আমি বইয়ের আমি বলেইছিলাম তোমাদেরকে আমি তোমাদের সাঁতরার বইটা ফলো করি। সেই সাঁতরার বই থেকেই আমি তোমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোই আমি এখানে নিয়ে স্লাইডটা বানিয়েছি, যাতে আমি এখান থেকে বলতে পারি যে কোন কোন লাইন থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে এই টপিকটার, আর তোমরা সেগুলো আন্ডারলাইন করে নাও। তো এই লাইনটি আন্ডারলাইন করে নাও যে এক স্থান থেকে অন্য স্থানে কোনো জীবের সামগ্রিক স্থান পরিবর্তনই হলো জীবের গমন। দিস টার্ম সামগ্রিক স্থান পরিবর্তন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর একটা ডেফিনেশন দেওয়া রয়েছে, যে প্রক্রিয়ায় জীব উদ্দীপনার প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গমন। अगेन আন্ডারলাইন করে নাও বা হাইলাইট করে নাও। এরপর আমরা পড়ছি মোটিভেশনস বিহাইন্ড লোকোমোশন, মানে কোন কোন ঘটনাগুলো প্রাণীকে গমন করতে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করতে মোটিভেট করছে বা তাকে উদ্যত করছে গমনের জন্য। কি কি আছে দেখি। প্রথমে এটা বলছে, দেখো, খাদ্য অন্বেষণ। খুবই স্বাভাবিক, একজন প্রাণীকে তার খাদ্যের অন্বেষণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে হবে, এখানে বোঝানোর কিছু নেই। এরপর বলছে খাদক প্রাণী থেকে আত্মরক্ষা। ডিসকভারি চ্যানেল খুলে তো হরদম ওখানে দেখা যাচ্ছে যে কিভাবে একজন প্রাণী, মানে বন্য প্রাণীদের ক্ষেত্রে তারা খাদক প্রাণী যারা তাকে শিকার করতে এসেছে তার থেকে নিজেকে বাঁচানোর জন্য ছুটে পালাচ্ছে। বাঘ, হরিণের এই টাইপের ভিডিওস তো ভর্তি। তো এখানেও বোঝানোর মতো কিছু নেই যে নিজের আত্মরক্ষার জন্য গমনটা ইম্পর্টেন্ট। এরপর বলছে ছড়িয়ে পড়া। একটি প্রাণী অনেকগুলি শাবকের জন্ম দিলে শাবকগুলি বড় হয়ে খাদ্য এবং আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তারপর এটা হচ্ছে বাসস্থান খোঁজা। কোনো প্রপার এবং নিজের পছন্দ মতো একটি বাসস্থান খোঁজার জন্য প্রাণীকে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করতে হবে। আরেকটা কি, প্রজনন বা এই সময় কি হয়, বংশ বিস্তারের উদ্দেশ্যেও প্রাণীদের গমন করার প্রয়োজন হয়। উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, পুরুষ ও স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পরের কাছে আসার জন্য গমনের প্রয়োজন হয়ে থাকে। তারপর কি বলছে দেখো, নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধান। অনুকূল পরিবেশের সন্ধানে প্রাণীদের গমন হয়। পরিযায়ী পাখি, যখন শীতকাল হয় তখন তারা অপেক্ষাকৃত যেই স্থানটা গরম হবে সেই উষ্ণতর স্থানের দিকে তারা চলে আসে। আমরা জানি পরিযায়ী পাখিদের কথা আমরা আগেও পড়েছি, মাইগ্রেশনের কথা আমরা জানি। তারপর কি বলছে, এরপর আমরা গমনের কিছু কিছু টপিক দেবো, গমনের কিছু কিছু টাইপস আমরা পড়বো। এখানে গমন কেন হয় আমরা দেখলাম, কি কি কারণে গমন হচ্ছে ইন আ নাটশেল যদি বলতে হয়। এক হচ্ছে নিজের বাসস্থান খোঁজার জন্য, নিজের খাদ্য খোঁজার জন্য, খাদক প্রাণীর থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য, প্রজননের জন্য, এবং যেই পরিবেশে সে থাকতে পারবে এরকম একটা অনুকূল পরিবেশের খোঁজার জন্য প্রাণীরা গমন করে থাকে। তাহলে এগুলো ছিল মোটিভেশনস। এটা পড়ে নিও তোমরা, এখান থেকে কোনো 3 মার্কসের কোয়েশ্চেন চলেই আসতে পারে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লোকোমোশনের টাইপস, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল লোকোমোশন।
প্রথমে আছে দেখো অ্যামিবয়েড লোকোমোশন, অ্যামিবয়েড গমন। অ্যামিবয়েড গমন টার্মটা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যামিবার সাথে এটা লিঙ্কড। এখন অ্যামিবার গমন আমরা আগেও পড়ে এসেছি, ক্লাস 9-এ পড়ে এসেছি। কি পড়েছিলাম? অ্যামিবা গমন করে তার ক্ষণপদের সাহায্যে, রাইট? এখানে তোমাদের একটা স্ট্রাকচার দেওয়াও রয়েছে, দেখো স্ট্রাকচারটা যদি ভালো করে দেখো, একটা অ্যামিবা রয়েছে, তার একটি পদকে সে কিছুক্ষণের জন্য এগিয়ে দিল এবং পুরো বডিটাকে তারপর তার প্রিভিয়াস লোকেশন থেকে শিফট করে নিয়ে গেল আগের দিকে। এটা হচ্ছে তার ক্ষণপদের সাহায্যে গমন, যেটাকে আমরা বলি অ্যামিবয়েড গমন। তাহলে কি লেখা আছে একবার পড়ি। সিউডোপোডিয়ার মাধ্যমে চলন প্রধানত এককোষিক আদ্য প্রাণী অ্যামিবাতে দেখা যায়। সিউডোপোডিয়াই হচ্ছে ক্ষণপদ। অ্যামিবা যেদিকে গমন করতে ইচ্ছুক সেই দিকের দেহ মধ্যস্থ এক্টোপ্লাজম প্রলম্বিত হয়ে দেহের পরিধির দিকে একটি অস্থায়ী পদ বা ঘনপদ বা সিউডোপোডিয়া তৈরি করে। ঘনপদটি বর্ধিত হওয়ার পর এর আঠালো অগ্রভাগটি কোনো শক্ত বস্তুর সাথে আটকে নেয়। এরপর দেহস্থ এন্ডোপ্লাজমকে ঘনপদের মধ্যে প্রবাহিত করে পশ্চাৎ অংশকে গুটিয়ে নেয়। এত যদি কমপ্লিকেটেড ভাবেও আমি না যাই, এটা তার বডি ছিল, একটা পোর্শনকে সে এইভাবে এগিয়ে দিল, তারপর ফুল বডি যে এক্টোপ্লাজমটা সেটা এটার ভেতর চলে আসতে থাকবে, ফ্লো হয়ে চলে আসতে থাকবে। আর ফাইনালি এদিক থেকে তখন যদি আমি ভাবি ইনিশিয়ালি দেহটা এরকম ছিল, ওকে, এদিকটা বাড়িয়ে দিল যখন এদিকটা বন্ধ হয়ে গেল, এভাবে বাড়াতে বাড়াতে পুরো আলটিমেটলি দেহটা সরতে থাকবে। এটাই হচ্ছে অ্যামিবয়েড গমন। এই অ্যামিবয়েড গমন শুধুমাত্র যে অ্যামিবার দেহে দেখা যায় তা নয়। তোমরা হয়তো 9-এ পড়ে এসছো, যদি না পড়ো এখানে দেখে নাও এবং আন্ডারলাইন করে নাও। মানুষের হোয়াইট ব্লাড সেলস, শ্বেতকণিকা, স্পঞ্জের অ্যামিবোসাইট সেল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যামিবয়েড লোকোমোশন দেখা যায়। তাহলে ফার্স্ট আমরা টাইপটা কি জানলাম? অ্যামিবয়েড লোকোমোশন। দ্য সেকেন্ড ওয়ান উইচ ইজ সিলিয়ারি লোকোমোশন বা সিলিয়ার সাহায্যে গমন। সিলিয়া কার দেহে থাকে? প্যারামেসিয়ামের দেহে থাকে। এটা আমরা পড়ে এসেছিলাম কিন্তু, যে প্যারামেসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। কি? প্যারামেসিয়ামের বহি আবরণে অবস্থিত সিলিয়ার আন্দোলনের সাহায্যে গমন করে বলে একে বলা হয় সিলিয়ারি গমন। প্যারামেসিয়ামের সারা দেহে সিলিয়া অনুদৈর্ঘ্য সারিতে সজ্জিত থাকে। দেহাকৃতি সাঁতার কাটার উপযোগী বলে অগ্র ও পশ্চাৎ উভয় দিকে এটা যেতে পারে। দেহের সিলিয়াগুলি নৌকোর দাঁড়ের মতো একযোগে অগ্রভাগ থেকে পশ্চাৎ ভাগে জল ঠেলে দেহটিকে সামনের দিকে নিয়ে যায়। পর মুহূর্তে আবার সিলিয়াগুলিকে টেনে সামনের দিকে নিয়ে যায় এবং একইভাবে দাঁড়ের মতো ব্যবহার করে। প্রয়োজনে সিলিয়াগুলিকে বিপরীতমুখে সঞ্চালিত করে পিছোতে পারে এবং একদিকের সঞ্চালন অপর দিকের তুলনায় কম বেশি করে গতিপথ পরিবর্তন করে পারে। তাহলে প্যারামেসিয়ামের বডি জুড়ে যেই হেয়ার লাইক স্ট্রাকচারগুলো রয়েছে, থ্রেড লাইক গ্রোথগুলো রয়েছে, সেগুলোকে বলি আমরা সিলিয়া। সেই সিলিয়াগুলো তাদের যেই তাদের যে সিলিয়ারি লোকোমোশন, সিলিয়ারি গমন, তাতে একটা দাঁড়ের মতো কাজ করে। দাঁড়ের মতো, আমি যদি নৌকো ভাবি, এটা একটা নৌকো, এই সাইডে দাঁড় রয়েছে অনেকগুলো, ঠিক আছে, আমি ধরছি। দাঁড় এইভাবে যদি টানে, তার নৌকোটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেম হ্যাপেন্স উইথ সিলিয়া, উইথ প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের বডির চারিদিকে যে সিলিয়াগুলো রয়েছে সেগুলো দাঁড়ের মতো এরম এরম করছে, ফ্লিপ হয়ে আসছে এদিকে, আর তার বডিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাকে যখন পেছনে আসতে হবে কি করবে? ঠিক ব্যাকওয়ার্ডস মুভমেন্ট হবে সিলিয়ার। সামনের দিকে যাওয়ার জন্য যে মুভমেন্ট হয়েছিল, পিছনে আসার জন্য তার ব্যাকওয়ার্ডস মুভমেন্ট হবে। আবার যদি আমি ধরি যে সামনের দিকে মুভমেন্ট এটা ধরছি, এটার মুভমেন্ট বেশি হচ্ছে, এটার কম করছে, এদিকের গুলো লেফটের কম হচ্ছে, রাইটের বেশি হচ্ছে। তাহলে কি হবে? রাইটেরটা বেশি হতে থাকলে তার সে রাইটের দিকে টার্ন নেবে, এইভাবে তারা টার্ন নিতে পারছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য সিলিয়ারি লোকোমোশন which happens in প্যারামেসিয়াম। হয়ে গেল। এরপর আমরা আরেকটা পড়েছিলাম ইউগ্লিনা, তাদের গমনাঙ্গ কি পড়েছিলাম? ফ্ল্যাজেলা। তো এরপরের গমনটা হচ্ছে ফ্ল্যাজেলার লোকোমোশন ইন ইউগ্লিনা। কি হচ্ছে? ইউগ্লিনা নামক এককোষী প্রাণীদের ফ্ল্যাজেলা থাকে, যেটাই তাদের গমনাঙ্গ। ফ্ল্যাজেলার ছন্দবদ্ধ আন্দোলনের সাহায্যে এই সকল প্রাণীরা জলে স্থানান্তর গমন করে থাকে। ফ্ল্যাজেলার সাহায্যে এই ধরনের গমনকে ফ্ল্যাজেলীয় গমন বলে। ইউগ্লিনা ফ্ল্যাজেলামকে নৌকোর দাঁড়ের মতো চালনা করে সামনের দিকে এগিয়ে যায়। ফ্ল্যাজেলাম প্রতিবার চালনা করার সময় দেহর পিছন দিকে তীর্যকভাবে আছড়ে পড়ে এবং প্রতিবার ফ্ল্যাজেলামের গোড়া থেকে প্রান্তভাগ পর্যন্ত স্পন্দনের ঢেউ পরিব্যাপ্ত হয়। ফলে যে সর্পিল চক্রাকার গতি সূচিত হয় তার জন্য সমগ্র দেহটি সামনের দিকে এগিয়ে যায়। কি ঘটনা ঘটছে? প্যারামেসিয়ামের সাথে ইউগ্লিনার যে পার্থক্যটা রয়েছে, প্যারামেসিয়ামের সিলিয়াগুলো কিন্তু বডিতে প্রত্যেকটা জায়গায় এরকম সরু 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 পুরো বডিটা জুড়ে ডিস্ট্রিবিউটেড, কিন্তু ইউগ্লিনার ক্ষেত্রে ফ্ল্যাজেলাটা একদম টপে রয়েছে। সেটা কি করছে?
এইভাবে মুভমেন্টটা করছে তার। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, সে প্রথমে জলের ওপর যখন এইভাবে একটা আঘাত করছে, স্বাভাবিকভাবে তার ফ্ল্যাজেলের ওপর জল একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। সে যখন ফোর্স দিচ্ছে তার উপর রিয়াকশন ফোর্স পড়ছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। তাতে কি হচ্ছে, তার পুরো বডিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? এর পরেরটা রয়েছে মাছের সন্তরণ, সুইমিং ইন ফিশ। মাছ হচ্ছে অস্টিকথিস শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী। প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যানিমাল কাকে বলা হয়? মাছকে বলা হয়। যদি কোয়েশ্চেন চলে আসে এর মধ্যে কোনটি প্রাইমারি অ্যাকোয়াটিক অ্যানিমাল, মাছ থাকলে দ্য আনসার উইল বি মাছ বা ফিশ, এনিথিং। কি হয়, মাছ যেই পদ্ধতিতে জলে গমন করে তাকে বলা হয় সন্তরণ, প্লেন বাংলায় সাঁতার কাটা। এর জন্য কি হয়, তাদের দেহটা, এই সাঁতার কাটা সুবিধা হওয়ার জন্য তাদের দেহটা মাকু আকৃতির হয় এবং তাদের প্রধান গমনাঙ্গ পাখনা এবং মেরুদণ্ড সংলগ্ন মায়োটম পেশি। তাহলে মাছের প্রধান গমনাঙ্গ যদি জিজ্ঞেস করা হয় কি কি হবে, শুধু পাখনা লিখলে হবে না, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, মেরুদণ্ড সংলগ্ন মায়োটম পেশি। কিভাবে করছে আমরা পরের পেজে দেখব। এখানে একটা খুব সুন্দর মাছের ছবি দেওয়া আছে, ওপরে তাদের পাখনার ছবি দেওয়া আছে, নিচের ছবিটায় তাদের মায়োটম পেশি দেওয়া আছে। এখান থেকে কোয়েশ্চেন কিরম আসতে পারে, ধরো তোমাদের বললো যে গমনে মাছের পাখনা এবং মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। 3+2 একটা গোটা 5 নম্বরের কোয়েশ্চেন, ঠিকঠাকভাবে লিখতে পারলে 5 আউট অফ 5 পুরো মার্কসে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো কি বলছে, পাখনার ভূমিকা কি আমার বোঝানোর কোনো দরকার নেই, এতক্ষণ যা পড়েছি সেরকমই। শুধু যেটা পড়তে হবে এখান থেকে সেটা হচ্ছে এখানকার যে একটা টেবিল মতো করা রয়েছে সেই টেবিলটা ইম্পর্টেন্ট। কি, বক্ষ পাখনা কজোড়া থাকে? এক জোড়া। কোথায় অবস্থিত? বক্ষ দেশে। এবং গমনে তার ভূমিকা কি? কি হয়, মাছকে জলে ওঠানামা করতে, স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। এরপর এটা দেখো শ্রোণী পাখনা, যখনই পাখনার নামটা পড়বে ডায়াগ্রাম থেকে তার কোথায় অবস্থান রয়েছে, সেটার লোকেশনটা কোথায় সেটা দেখে নাও। শ্রোণী পাখনার লোকেশন দেখে নাও। এরপর সে কটা রয়েছে দেখো, ডায়াগ্রাম থেকে বলে দিতে পারছো এক জোড়া। কি করছে, শ্রোণী দেশে অবস্থিত এবং বক্ষ পাখনার মতো সেম কাজ করছে। পৃষ্ঠ পাখনা একটাই, ওপরে রয়েছে, তার কি কাজ? সেটা মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। এরপর রয়েছে পায়ু পাখনা, আবার তোমরা দেখে নাও তার লোকেশনটা কোথায় রয়েছে, একটাই রয়েছে এবং তার কি গমনে বিশেষ ভূমিকা নেই। পুচ্ছ পাখনার কাজ কি? একটি, যেটা গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। কোয়েশ্চেন চলে এলো তোমাদের কাছে, গমনের সময় দেহের ভারসাম্য বজায় রাখতে মাছকে সাহায্য করে কোন পাখনা? দ্য আনসার উড বি পৃষ্ঠ পাখনা। এইভাবে ছোট ছোট শর্ট কোয়েশ্চেন্স এখান থেকে চলে আসতে পারে, তাই এই টেবিলটা ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে গমনে মায়োটম পেশির ভূমিকা, যেটা দেখো মাছের একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে, মাছের মেরুদণ্ডের চারদিকে ভি আকৃতির এরকম মায়োটম পেশি রয়েছে। এই মায়োটম পেশিগুলো কি করছে, পড়ে নি এখান থেকে। এই মায়োটম পেশিগুলি তরঙ্গায়িত সংকোচন, মেটাক্রোমাল কন্ট্রাকশন, মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। এই সময় বিপরীত দিকের পেশি প্রসারিত থাকে। মায়োটম পেশিগুলি পর্যায়ক্রমে সংকোচন এবং প্রসারণের জন্য মেরুদণ্ডটিও পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হয়। মাছের সাঁতারের যদি আমরা ভিডিও দেখে থাকি তাহলে মাছ ক্রমাগত এরম ভাবে এগোতে থাকে। এই যে তার তার মুভমেন্টটা হচ্ছে, তার মেরুদণ্ডটা ক্রমাগত এদিক ওদিক করছে, এটা কন্ট্রোল করছে কে? ভি আকৃতির মায়োটম পেশি। বোঝা গেল? এরপরে রয়েছে তাদের গমন কৌশল, সন্তরণ। মাছ মুখ্যত পাখনা এবং মায়োটম পেশির সঞ্চালন ঘটিয়ে সাঁতার কাটে। মেরুদণ্ডের অস্থি সংলগ্ন মায়োটম পেশির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মেরুদণ্ডকে তথা সমগ্র দেহকে দুপাশে আন্দোলিত করে। এই আন্দোলন সম্মুখ ভাগ থেকে পশ্চাৎ দিকে প্রবাহিত হওয়ার ফলে মাছ সামনের দিকে এগিয়ে যায়। আবার জলের মধ্যে যে কোনো জায়গায় তারা স্থিরভাবে ভাসতে পারে। স্থিরভাবে ভাসার জন্য তাকে কে হেল্প করছে? বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনাও কিন্তু সিমিলার ফাংশন করে। আর কি করে? লেজ এবং পুচ্ছ পাখনা ডান দিকে বেঁকিয়ে মাছকে বাঁ দিকে ঘোরে, আবার বাঁ দিকে বেঁকিয়ে ডান দিকে ঘোরে। বোঝা গেল? তাহলে মাছের গমন পড়া হয়ে গেল। এরপর যেটা পড়ছি সেটা হচ্ছে ফ্লাইট ইন এ বার্ড, পাখির উড্ডয়ন। পাখিরা কিভাবে উঠছে? অ্যাভিস বা পক্ষী শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রকৃত উড্ডয়ন বা ট্রু ফ্লাইট দেখা যায় বলে এদের মুখ্য খেচর প্রাণী বলা হয়। সরি, মাই ব্যাড।
তাদের গমনে কে কে সাহায্য করে? ডানা, পালক এবং তাদের উড্ডয়ন পেশি। তিনটে ইম্পর্ট্যান্ট। ডানা কি? তোমাদের এই ক্লাসেই রয়েছে পিছনের দিকে চ্যাপ্টারে গিয়ে যখন আমরা অভিযোজন তারপর বিবর্তন এগুলো পড়বো, সেখানে তোমরা জানতে পারবে যে অগ্রপদ পাখিদের দেখে ডানায় রূপান্তরিত হয়। এই যে ডানায় একটা রূপান্তর ঘটলো, নিশ্চয়ই কোনো কারণে ঘটেছে। কি কারণ? ডানাগুলি পর্যায়ক্রমে উপর নিচে আন্দোলিত হয়ে পাখিকে উড়তে সাহায্য করে, তাহলে তাদেরকে এই ওড়ার জন্যই কিন্তু তাদের অগ্রপদগুলো ডানায় পরিণত হয়েছে। এরপর কি আছে? এরপর রয়েছে দেখো পালক। পাখিদের সারা দেহে পালক দ্বারা আবৃত। দুটি ডানার প্রান্তভাগে 23টি বড় পালক, যেগুলি ডানার তল বৃদ্ধি করে এবং উড্ডয়নে সাহায্য করে। হাইলাইট করা বা আন্ডারলাইন করা স্টার্ট করো। এদের বলে রেমিজেস। পারলে পাশে বা দেওয়ালে স্টিকি নোটসে লিখে রাখো। আমি যখন 10-এ পড়তাম আমি কিন্তু এগুলো স্টিকি নোটসে লাগিয়ে টাঙিয়ে রেখে দিতাম। কি কি টাঙিয়ে রেখেছিলাম আমার মনে আছে এই চ্যাপ্টার থেকে? একটা টাঙিয়ে রেখেছিলাম আমি হচ্ছে ওই ওরে অপু তাড়াতাড়ি আয়, ওই পুরো চারটা, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটো, পুরো চারটা টাঙিয়ে রেখেছিলাম। আরেকটা হচ্ছে এই পাখিদের কোন পালকটাকে কি বলা হয়, আর তাদের মাসেল, ফ্লাইট মাসেল কি কি আছে, আরেকটা টাঙিয়ে রেখেছিলাম। এরপর যেটা হবে সেটা হচ্ছে মানুষের গমনের ক্ষেত্রে আমরা কিছু কিছু মাসেলের নাম পড়বো, সেগুলো আমি কিন্তু স্টিকি নোটসে টাঙিয়ে রেখেছিলাম। পড়তে সুবিধা হয়, চোখের সামনে বারবার দেখলে মনে থাকে। যেটা বলছিলাম, তাহলে এই 23টা বড় পালককে বলা হয় রেমিজেস, আর তাদের পুচ্ছভাগে 12টি বড় পালক থাকে, যেগুলো হচ্ছে তাদের ওড়ার সময় দিক পরিবর্তন করে, এগুলোকে বলে রেক্ট্রিসেস। রেমিজেস কি? 23টি বড় পালক। এটার কাজ কি? ডানার তল বৃদ্ধি করে এবং তাদের উড্ডয়নে সাহায্য করে। আরেকটা রয়েছে রেক্ট্রিসেস, যেটা হচ্ছে তাদের ওড়ার সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। হয়ে গেল। এরপর তাদের ভেরি ইম্পর্টেন্ট ফ্লাইট মাসেল, উড্ডয়ন পেশি, ওড়ার সময় যে মাসেলগুলো সাহায্য করে। পাশে দেখো ছবিটায় তোমরা দেখতে পাবে, দেখো কি কি পেশি রয়েছে এখানে। তাদের পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস। পড়ে নিয়ে একবার আমরা কি কি লেখা আছে। পাখির বক্ষে স্টারনাম সংলগ্ন অঞ্চলে উড্ডয়ন পেশি থাকে। পেশিগুলি পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর অ্যান্ড কোরাকোব্রাকিয়ালিস। কি কি কাজ? পেক্টোরালিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নিচের দিকে টেনে আনে। এই ডানার নিম্নঘাতের ফলে পাখি সামনের দিকে এগিয়ে যায়। এরপর পেক্টোরালিস মাইনর সংকুচিত হয়ে ঊর্ধ্বঘাতের ফলে ডানা উপরের দিকে এগিয়ে যায়। এইভাবে পেশিগুলি সংকোচন এবং প্রসারণের ফলে পাখির ডানা দুটিকে অবিরাম প্রসারণ, অবনমন এবং উত্তোলনে সহায়তা করে পর্যায়ক্রমে দাঁড়ের মতো কাজ করে এবং পাখিদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। পেক্টোরালিস মেজরের কাজ কি? পেক্টোরালিস মেজরের কাজ হচ্ছে সংকুচিত হয়ে ডানাকে উপর থেকে নিচে নামানো। এবং পেক্টোরালিস মাইনরের কাজ কি? সংকুচিত হয়ে ডানাকে নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাওয়া। ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এরপর দেখো আমরা চলে যাব মানুষের গমন, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গমনে কি সাহায্য করে? আমাদের দ্বিপদ গমন, অর্থাৎ আমাদের দুটি পা, চরণবাবুর ট্যাক্সি, এটাই হচ্ছে আমাদের গমনাঙ্গ। এবার এই গমনাঙ্গ কিভাবে কাজ করে সেটা আমরা এরপর পড়বো। দেখো, মানুষের দ্বিপদ গমনে দুটি পায়ের সঙ্গে হাত, অস্থিসন্ধি, অস্থি সংলগ্ন পেশি সমানভাবে অংশগ্রহণ করে। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশি পর্যায়ক্রমিক সংকোচন বা ফ্লেক্সন এবং প্রসারণ বা এক্সটেনশনের ফলে অস্থির নিকটবর্তী দূরবর্তী সঞ্চালন ঘটে। এর পরে যে স্লাইডটা, এই স্লাইডটা ইম্পর্টেন্ট স্লাইড। কি লেখা আছে দেখো, স্থিরভাবে দাঁড়ানোর সময় আমাদের দুটি পা আমাদের পুরো ভারটাকে বহন করে। এর আগে যতটা অবধি লেখা আছে সেই লেখাটা তোমরা একটু নিজেরা পড়ে নাও, আমি যেখান থেকে বলবো সেগুলোকে আন্ডারলাইন করতে থাকো। কি কি? আমাদের যখন বা পাটা এগোবো, আমাদের কি হয়, গ্যাস্ট্রোকনেমিয়াস নামক একটি কাফ পেশির সংকোচনে গোড়ালির অস্থিতে চাপ পড়ে, ফলে গোড়ালি মাটি থেকে উপরে ওঠে। এরপর এক্সটেন্সর ডিজিটেরিয়াম নামক পেশি সংকোচনে সম্মুখ ভাগ এগিয়ে যায়। এরপর বাইসেপস ফিমোরিস পেশি সংকোচনে পা উপরের দিকে উত্তোলিত হয়, সামনে অগ্রসরিত হয়। কি হচ্ছে? প্রথমে ধরছি এটা আমার ফিট, পায়ের পাতা, এটা প্রথমে হচ্ছে, যেটা এটা আমার গোড়ালি, এটা পায়ের সামনের দিকটা, এরকম পা রয়েছে আমার। ওকে, কি হচ্ছে? প্রথমে আমার গ্যাস্ট্রোকনেমিয়াস নামক একটি পেশি, কাফ পেশির সংকোচন ঘটছে, গোড়ালি উপর দিকে উঠে যাচ্ছে। এরপর কি হচ্ছে? এরপর আমাদের এক্সটেন্সর ডিজিটেরিয়াম নামক পেশি সংকোচনে সামনের দিকটা উপরে উঠছে,
তাহলে দেখো এই ছবিটা দেখলে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। ছবিটা দেখো, প্রথমে গোড়ালির ওপর চাপ পড়ছে, গোড়ালি মাটি থেকে উপরে উঠে আসছে, তারপর বাকিটা উত্তোলিত হচ্ছে। এরপর কি হয়, আমাদের বাইসেপস ফিমোরিস নামক পেশি সংকোচনে পুরো পাটা সামনের দিকে উঠে আসে এবং সামনের দিকে চলে যায়। এটা হচ্ছে আমাদের গমন কৌশল, দ্বিপদ গমন কৌশল। এরপর পা মাটি থেকে সম্পূর্ণভাবে উত্তোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হলে সমগ্র পেশিগুলি প্রসারিত হয় এবং পেশি প্রসারণ এবং মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের ফলে পা পুনরায় মাটিতে নেমে আসে। কি হচ্ছে, সবকটা পেশি সংকোচনে ফাইনালি পা উপরে উঠছে, এরপরে মাধ্যাকর্ষণ শক্তি এবং প্রত্যেকটা মাসেল এরপর যেরকম সংকুচিত হয়েছিল প্রসারিত হচ্ছে, রিল্যাক্স হয়ে যাওয়ার পর পা মাটিতে পড়ে আসছে, নিচে নেমে আসছে, আমাদের গমন সম্পন্ন হচ্ছে। এভাবে একটা পায়ের পর একটা পা হচ্ছে। যখন এই পাটা যখন সামনের দিকে রয়েছে, যখন এটা ফ্ল্যাট রয়েছে, তখন এর এই পায়ের পিছন দিকে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিতে টান পড়ছে এবং কি হচ্ছে, গোড়ালি উপর দিকে উঠে যাচ্ছে এই পায়ে। ঠিক আছে, এরপর কি ঘটছে, এই পাটার সামনের দিকে এগোনোর জন্য এখানে কি হচ্ছে, এক্সটেন্সর ডিজিটেরিয়াম, ততক্ষণে এটার গোড়ালিতে চাপ পড়ছে, এটা এগিয়ে যাচ্ছে, এরম থাকছে। এইভাবে আমাদের গমনটা হচ্ছে। নিজেরা হেঁটে দেখো, বেটার বুঝতে পারবে। এছাড়া এরপর একটা প্যারা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো এছাড়া গমনের সময় আমাদের লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী এবং অটলিত যন্ত্র দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পদ্ধতিটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। তাহলে আমাদের গমনে আর কে সাহায্য করছে, লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী, অটলিত যন্ত্র। ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন করে নাও। আমাদের কানের ভেতরে অন্তঃকর্ণে ইনার ইয়ারে ভেস্টিবিউলে অর্ধচন্দ্রাকার নালীর অ্যাম্পুলাতে সংবেদনশীল কোষ থাকে। এখানকার এন্ডোলিম্ফে অটলিত কণিকা ভাসমান অবস্থায় থাকে। যখন দেহভঙ্গিমা পরিবর্তিত হয় তখন অটলিথের মাধ্যমে সংবেদনশীল কোষগুলি উদ্দীপিত হয়। উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে লঘু মস্তিষ্কে পৌঁছায়। লঘু মস্তিষ্ক থেকে উদ্দীপনা গুরু মস্তিষ্কে পৌঁছালে দেহের ভারসাম্য বজায় থাকে। এছাড়া লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক থেকে বার্তা সংগ্রহ করে হাত ও পায়ের চলনের সমন্বয় সংঘটিত হয়। বুঝে নিতে পারবে। এবং আমি তোমাদের যখন ব্রেন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম লঘু মস্তিষ্ক পড়ানোর সময় যে এই দেহের ভারসাম্য রক্ষায় আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কান এবং তাদের ইনার ইয়ারের অটলিত অর্গানস। এরপর রয়েছে আমাদের মুভেবল জয়েন্টস এবং স্কেলিটাল মাসেলস ইন হিউম্যান। কি হচ্ছে, আমাদের চলন এবং গমনের ক্ষেত্রে কি কি কাজে লাগছে আমরা পড়লাম। এছাড়া কি কি লাগছে দেখো, আমাদের সচল অস্থিসন্ধি, কঙ্কাল সংলগ্ন কিছু পেশি, অস্থিগুলি ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত। তাছাড়া দুটি অস্থির মেরু শীর্ষ যেমন তরুণাস্থি দ্বারা গঠিত, তেমনি দুটি অস্থির সন্ধিস্থান অস্থি বন্ধনী দ্বারা আবৃত, যাদের মধ্যে ঘর্ষণ নিবারণের জন্য কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড সেখানে অবস্থান করে। সচল সন্ধি কাদের বলে, দুটি অস্থি সংযোগ স্থলকে বলা হয় অস্থিসন্ধি। যেসব অস্থিসন্ধি নাড়াচাড়া করতে পারে তাদের বলে সচল অস্থিসন্ধি, যেরকম বল সকেট জয়েন্ট আর কবজ সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। নেক্সট স্লাইড। এখানে দেখো সাইনোভিয়াল অস্থিসন্ধির ছবিটাও দেওয়া আছে, দেখতে পাবে ভালো করে। দুটো অস্থি রয়েছে, তাদেরকে কানেক্ট করছে কি, অস্থিকে কানেক্ট করে কে আমরা জানি, লিগামেন্ট। আর অস্থি পেশিকে কে কানেক্ট করে, টেন্ডন। গুলিয়ে ফেললে হবে না। আর এ দেখো তাদের মাঝখানে এই যে সাইনোভিয়াল একটা গহ্বর রয়েছে, তার ভেতরে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড এবং বাইরে রয়েছে সাইনোভিয়াল পর্দা। এটাই হচ্ছে আদর্শ সাইনোভিয়াল অস্থিসন্ধি। কি হচ্ছে, এই পর্দাটা অস্থিসন্ধিগুলো এই পর্দা দ্বারা আবৃত থাকছে, তাকে বলছি আমরা সাইনোভিয়াল পর্দা, সাইনোভিয়াল মেমব্রেন। তার ভেতর থাকছে সাইনোভিয়াল গহ্বর, তার মধ্যে কি থাকছে, সাইনোভিয়াল তরল, যেটা ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করছে। আর অস্থিগুলো কি দ্বারা যুক্ত থাকে, লিগামেন্ট জয়েন করে অস্থি টু অস্থি। আর টেন্ডন বা কন্ডেরা যেটা আছে সেটা কাকে জয়েন করে, অস্থিকে পেশির সাথে। খুব ইম্পর্টেন্ট, গুলিয়ে ফেললে হবে না। অস্থি পেশি টেন্ডন, অস্থি লিগামেন্ট। ওকে, এরপর আমরা পড়বো দেখো সচল অস্থিসন্ধির প্রকারভেদ। হিঞ্জ জয়েন্ট কি হয়, একটি গোল প্রান্ত যখন অপর অর্ধ গোলাকার অবতলের সঙ্গে যুক্ত থাকে। নিচে ছবি দেখলে বেটার বুঝতে পারবে। দেখো আমাদের নিতে যে জয়েন্ট থাকে হাঁটুর সন্ধি, সেটাকে বলা হয় হিঞ্জ জয়েন্ট বা কবজ সন্ধি। দেখো ওপরে ফিমার, নিচে টিবিয়া, এই যে এরম ভাবে জয়েন্ট হয়ে রয়েছে, এটাকে বলা হচ্ছে এই যে, এটাকে আমরা বলছি হিঞ্জ জয়েন্ট। কি হয়, এগুলো একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়। আমাদের হাঁটু, আমি এটা দিয়ে যদি বলি এরম, হাঁটু যদি আমরা বলি, হাঁটুকে আমরা ভাঁজ করতে পারি। হাঁটুকে কি আমরা টান করে পিছন দিকে আনতে পারি? পারি না। তাহলে এই অস্থিসন্ধিটা কি হচ্ছে, হাঁটু দিয়ে মনে রাখবো, যে কোনো একটা দিকে বেন্ড হতে পারছে।
হাঁটু এবং কনুয়ের অস্থিসন্ধি এই এরম করতে পারছি, এটা একটা হিঞ্জ জয়েন্ট। এটাকে আমি এরম করার পর এরম করতে পারবো, এদিক এটাকে যদি আমি মনে করি যে এটাকে এনে আমি এদিকে এসে জুড়বো, হবে না, ইম্পসিবল, হাত ভেঙে যাবে আমার। তো হিঞ্জ জয়েন্ট কি হয়, যে কোনো একটা দিকে সঞ্চালিত হতে পারছে। আরেকটা কি হচ্ছে, বল অ্যান্ড সকেট। বোঝাই যাচ্ছে একটা বল, তারপর এরকম একটা সকেটের মতো যুক্ত থাকছে। নিচের ছবিটা দেখো, উরু কি হয়, সব দিকে সঞ্চালিত হতে পারে, ভীষণ স্বাভাবিক। এটা যদি আমি সকেটটা ধরি আর এটা যদি ধরি তার বলটা, তাহলে এটা সব দিকে ঘুরতে পারছে, রাইট? তাহলে এর কি কি উদাহরণ দিচ্ছে আমরা? এর উদাহরণে দেখা যাচ্ছে স্কন্ধ সন্ধি, কাঁধের সব দিকে ঘোরাতে পারি। আর আমাদের উরু সন্ধি, যেটা হচ্ছে ফিমার আর শ্রোণী চক্রের সন্ধি, এগুলো কিসের সাথে কিটা কোনটা কানেক্ট করছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই টেবিলটাও ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব আমাদের স্কেলিটাল মাসল, মানে আমাদের হাড়ের সাথে যেগুলো জুড়ে রয়েছে। কঙ্কাল বা অস্থির সঙ্গে যেসব পেশি সংলগ্ন থাকে তাদের বলা হয় কঙ্কাল সংলগ্ন পেশি বা স্কেলিটাল মাসল। মাই ফেভারিট চ্যাপ্টার কি হচ্ছে, আমি এখান থেকে এটা দেখছি না, আমি ডিরেক্ট আমার হাত থেকে বোঝাচ্ছি। আমার হাত, এই যে হাতটাকে আমি ভাঁজ করলাম, এটাকে বলা হয় ফ্লেক্সন। ফ্লেক্সন, ভাঁজ করছি। এই ফ্লেক্সন হওয়ার সময় কি হয়, আমার এখানে থাকে বাইসেপস। কি থাকে, বাইসেপস। বাইসেপস পেশি সংকুচিত হয়ে আমি হাত ভাঁজ করতে পারছি। বাইসেপস সংকুচিত হয়ে আমি ভাঁজ করতে পারছি। যারা জিম করে তাদের শুধু বাইসেপস থাকে না, আমাদের সকলের বাইসেপস মাসেল রয়েছে, কারণ সেটা আমাদের একটা কি মাসেল, স্কেলিটাল মাসেল, কঙ্কাল সংলগ্ন পেশি। এবং সেটা কি করে, সংকুচিত হয়ে আমাদের হাত কনুই থেকে ভাঁজ হতে সাহায্য করে, যেটাকে বলা হয় ফ্লেক্সন। ছবিতে দেওয়া আছে। এবার হাত ভাঁজ তো করলাম, হাত এবার দূরেও পাঠাতে হবে। হাত দূরে কে পাঠাবে, এটা আবার প্রসারিত হবে না। হাত দূরে পাঠানোর সময় এটা, এখানে যেই পেশিটা রয়েছে এখানকার মাসেলটা তখন কন্ট্রাক্ট করবে, সেটাকে ট্রাইসেপস। এখানে বাইসেপস, ট্রাইসেপস, ট্রাইসেপসের সংকোচন, হাত আবার নিজের প্লেসে চলে গেল, এটাকে বলবো এক্সটেনশন। ফ্লেক্সন, এক্সটেনশন বোঝা হয়ে গেল। এরপর রয়েছে অ্যাবডাকশন। হোয়াট ইজ অ্যাবডাকশন? আমার হাত এরকম থেকে আমি যদি এরম করি, মানে আমার এটাকে আমি ধরছি আমার দেহ অক্ষ, রাইট? এখান থেকে আমি হাতটাকে দূরে নিয়ে যাব, দেহ অক্ষ থেকে কোনো একটি অঙ্গকে দূরে নিয়ে যাওয়াকে বলা হয় অ্যাবডাকশন। এই অ্যাবডাকশনে কি কাজ করছে, ডেলটয়েড। ডেলটয়েড পেশি হাতকে এরকম উপরে নিয়ে যেতে সাহায্য করছে। এটা মনে রাখার কোনো ট্রিক তো আমি অন্তত বলতে পারবো না, মেবি তোমরা কিভাবে বলা যায়, ডেলটয়েড হাতকে দূরে নিয়ে যেতে, মানে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কোন পেশিটার কি এক্সাম্পল সেটা ভেরি ইম্পর্টেন্ট। ফ্লেক্সনে কাজ করছে বাইসেপস, এক্সটেনশনে ট্রাইসেপস, অ্যাবডাকশনে ডেলটয়েড, অ্যাডাকশনে হচ্ছে ল্যাটিসিমাস অ্যাডাকশনে ল্যাটিসিমাস ডরসি, অ্যান্ড ফাইনালি রোটেশনে কাজ করছে হচ্ছে আমাদের পাইরিফর্মিস। এটা আমার এখনো মুখস্থ আছে, যাই হোক আবার বোঝাই। অ্যাবডাকশন হচ্ছে দেহাক্ষ থেকে হাতকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এই সময় কে কাজ করছে, ডেলটয়েড পেশি। এরপর হাতটাকে আবার নিজের জায়গায় আনতে হবে, হাত আমি এভাবে রেখে দিতে পারবো না, এই নিজের জায়গায় দেহাক্ষের কাছে নিয়ে আসাটাকে কি বলা হয়, ঠিক এর অপোজিটটা যেটাকে বলছি আমরা অ্যাডাকশন। অ্যাডাকশনে কি কাজ করছে, ল্যাটিসিমাস ডরসি। আরেকটা কি হচ্ছে রোটেশন, যেটা আমাদের পায়ের পাতাটাকে আমরা এরম এরম করতে পারছি, দেখো ছবি দেখলে বুঝতে পারবে। কি হচ্ছে পাইরিফর্মিস, সেটা আমাদের ফিমারকে আবর্তিত করতে সহায়তা করে, এক্সাম্পল পাইরিফর্মিস। সো এটার সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। নাও আমি চাইবো তোমরা পুরো চ্যাপ্টারটা একদম শুরু থেকে যত কিছু পড়েছি আমরা এখানে, এই পুরোটা তোমরা খুব ভালো করে রিভাইজ করে নাও, খুব ভালো করে রিভাইজ করে নাও। এবং পরদিন আমি যখন তোমাদের এক্সারসাইজ সলভ করব, এক্সারসাইজ ছাড়াও আমি টেস্ট পেপার থেকে কিছু কোয়েশ্চেন্স বের করে রাখার চেষ্টা করব, তখন আমি চাই তোমরা আমি আনসারটা বলার আগে তোমরা সেই আনসারগুলো নিজেদের খাতায় করে ফেলো। আরেকটা কথা, পরদিন তো আমরা তাহলে বললাম এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আনসার সলভ করছি, তোমাদের কোনো ডাউট থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেলে আমাকে জিজ্ঞেস করো বা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোনো ডাউট থাকলে। এরপরে আমি তোমাদের থার্ড চ্যাপ্টারটা স্টার্ট করবো। সেকেন্ড চ্যাপ্টারটা আমি অবশ্যই করব, কোনো বাদ যাবে না, কোনো চ্যাপ্টার বাদ যাচ্ছে না, আছেই তো তোমাদের 3টে চ্যাপ্টার এবার বোর্ডসের জন্য। আমি থার্ড চ্যাপ্টারটা শুরু করছি, কারণ থার্ড চ্যাপ্টারটা ভীষণ ইন্টারেস্টিং এবং পড়াতে কম সময় লাগবে, বেশি নেই, চ্যাপ্টারটাকে বোঝাতে পারলে খুব অল্প সময় হয়ে যায়। তো তোমাদের ওই চ্যাপ্টারটাকে আমি স্টার্ট করছি, আর নাথিং, এছাড়া আর কিছু বলার নেই।
তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং কোনো ডাউট থাকলে আমায় জিজ্ঞেস করো। ভালো করে পড়াশোনা করে রেখো যাতে পরদিন তোমরা আমার আগে আগে আনসারগুলো লিখতে পারো। ওকে, বাই।